সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর, তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এক মালিকানা ব্যবসা। আজকে আমরা আজকের পার্ট যেটি হবে সেটি হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র অধ্যায় 3 এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসায়ের যে বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে তা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সমূহ। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ থেকে তোমরা যা শিখবে অর্থাৎ আজকের পাঠের শিক্ষণফল হচ্ছে যে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ তোমরা বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ আজকের পাঠটি যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমরা এটা বিশ্লেষণ করতে পারবে এবং এক মালিকানা ব্যবসা কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেটা সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তো আমরা মূল পাঠে যাই। আজকের মূল পাঠ আমাদের যে এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসার আগে একটু আলোচনা করে নেই। আমরা গত দুটি ক্লাসে এক মালিকানা ব্যবসা কি 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 কিভাবে হয়, কারা করতে পারে এবং এক মালিকানা ব্যবসা কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। যেমন দেখো যে এখানে একটি রেস্টুরেন্টের ছবি দেখানো হচ্ছে, তারপরে এখানে বিভিন্ন ধরনের সবজি, তারপর এখানে বিভিন্ন ধরনের খুচরা মানুষের নিত্য প্রিয় যে সকল পণ্য আছে সেই পণ্যগুলো ছবিতে দেখানো হচ্ছে। পাশাপাশি এখানে দেখানো হচ্ছে যে একটি মানুষকে কি করা হচ্ছে, তার চুলগুলো কেটে দিচ্ছে আরেকজন মানুষ, অর্থাৎ এটা একটা সেবা, এটা একটা সেবা। প্রিয় শিক্ষার্থী, পাশাপাশি দেখো যে এখানে একটি দোকানের একটি ফল, বিভিন্ন ধরনের ফলের ছবি দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি হচ্ছে এখন এই ছবি থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে এক মালিকানা ব্যবসা মূলত কোন কোন সেক্টর নিয়ে গঠিত হতে পারে, কোন কোন সেক্টরের জন্য উপযুক্ত বলে বিবেচিত হতে পারে। এবং এখানে মূল কিন্তু পাঠের কিন্তু অনেকটা আমরা কিন্তু বুঝতে পারবো, অনেকটা কিন্তু এই ছবি দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে তোমাদের কি কি করতে হবে, এই ছবিগুলো একটু তোমরা একটু আরেকটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও, তাহলে সুবিধা হবে তোমাদের, অবশ্যই বুঝতে সুবিধা হবে। যেমন আমরা এখন যদি বলি যে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহের মধ্যে আমরা কি কি আলোচনা করতে পারি। এক নাম্বার আছে স্বল্প পুঁজির মূলধন। স্বল্প পুঁজির মানে কি, যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যে কোনো পরিমাণ মূলধন নিয়ে এক মালিকানা ব্যবসা শুরু করতে পারে। তাহলে যেমন এখানে আমরা দেখিয়েছিলাম যে এই যে ছবিটার দিকে যাই, আমরা একটু আবার ছবির দিকে যাই। দেখো এই যে সবজি, এখানে কি খুব বেশি মূলধনের প্রয়োজন আছে? এখানে কিন্তু খুব বেশি মূলধনের প্রয়োজন নেই। তাহলে এটাই বলা হচ্ছে যে যেমন যে কোনো ধরনের দোকান, যে কোনো ধরনের মুদির দোকান, তারপরে কি তরি তরকারির দোকান ইত্যাদি স্বল্প পুঁজি নিয়ে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় শুরু করতে পারে। তারপরে দেখো 2 নাম্বার আছে যে সীমিত চাহিদার পণ্য। সীমিত চাহিদার পণ্য মানে কি, যেমন আমরা একটু আগে দেখিয়েছিলাম, একটা হোটেলের ছবি দেখিয়েছিলাম, একটা সেলুনের ছবি দেখিয়েছিলাম। তার মানে কি হোটেল কি সীমিত পণ্য, হোটেল কি সীমিত চাহিদার পণ্য। এবং অনেক পণ্য আছে যা উৎপাদ এবং চাহিদা বিশেষ কোনো এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। এ ধরনের পণ্যের বেলায় ক্ষুদ্র এক মালিকানা ব্যবসায় উপযুক্ত বলে বিবেচিত। যেমন বলছি যে হোটেলের কথা বলছি, রেস্টুরেন্টের কথা বলছি, তাহলে এটা যারা এই ধরনের ব্যবসা করতে চায় তাদের জন্য এক মালিকানা ব্যবসা উপযুক্ত বলে বিবেচিত, অর্থাৎ সীমিত পণ্যের যারা ব্যবসা করতে চায়। 3 নাম্বার দেখো আছে খুচরা পণ্য। খুচরা পণ্য মানে কি, আমরা যে ছবিগুলোতে কিন্তু আবার যাব কি
না আর যাব না, আমরা ছবিগুলো তো যেহেতু আমরা ছবিটা মনের মধ্যে গেঁথেই রেখেছি। দেখো ওখানে দেখো যে ফলমূলের কথা বলা আছে, তারপর হোটেলের কথা বলা হচ্ছে, শাকসবজির কথা বলা হচ্ছে, বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় ছবি দেখানো হয়েছে। তাহলে এই জায়গাটাই কিন্তু কি, যে মানুষের কি খুচরা পণ্য। অর্থাৎ এই জায়গাটায় আমরা একটা ছবি দেখিয়েছিলাম, এই জায়গাটায় আমরা একটা ছবি দেখিয়েছিলাম, সেই ছবিটায় আমরা আরেকটু জায়গায় আরেকবার যাব, যে আমরা ছবিটা আরেকবার যাই। দেখো যে এই ছবিটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু কি আছে, খুচরা পণ্য এবং নিত্য প্রয়োজনীয়, এটা একটা মুদির দোকান, এটা একটা মুদির দোকান। এখানে দেখো যে এই মুদির দোকান থেকে শুরু করে মনোহারি বিভিন্ন ধরনের অনেক কিছু আছে, এখানে কিন্তু অনেক কিছু আছে, এবং সেখান থেকে সে কিন্তু এই পণ্যটা সরবরাহ করতে পারবে, এবং এই ধরনের ব্যবসা কিন্তু সে সহজেই গঠন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে কথাগুলো বলছিলাম, যে ৩ নাম্বার পয়েন্টে ছিলাম, যে খুচরা পণ্যের ক্ষেত্রে ছিলাম। এখন আমরা খুচরা পণ্যটা নিয়ে একটু কথা বলি আরো, যে ভোক্তাদের ভোগ অভ্যাস অনুযায়ী পণ্য বহু পণ্য রয়েছে, সেগুলো তারা স্বল্প পরিমাণে ক্রয় এবং ব্যবহারে অভ্যস্ত। এক্ষেত্রে এক মালিকানা ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা করা সম্ভব না। অর্থাৎ যারা খুচরা চূড়ান্ত ভোক্তার নিকট যারা খুচরা পণ্য বিক্রয় করবে, তাদের জন্য কি করবে, এক মালিকানা ব্যবসা উপযুক্ত বলে বিবেচিত। তারপরে দেখো ৪ নাম্বার, যে পচনশীল পণ্য। পচনশীল পণ্য বলতে কি বুঝি আমরা, যে সকল পণ্য সহজে পচে যায়। যেমন আমরা ছবিতে দেখিয়েছিলাম, শাকসবজি দেখিয়েছিলাম, বিভিন্ন ধরনের সবজি দেখিয়েছিলাম, বিভিন্ন ধরনের ফলমূল দেখিয়েছিলাম, এগুলো কি পচনশীল পণ্য কিন্তু। মাছ, মাংস, ডিম, দুধ, শাক, সবজি, হ্যাঁ, ফলমূল ইত্যাদি সবগুলো কিন্তু পচনশীল। যারা এই ধরনের এই পচনশীল পণ্য নিয়ে যারা ব্যবসা করতে যায়, তাহলে তাদের জন্য কি ব্যবসা কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান প্রয়োজন, এক মালিকানা ব্যবসা তাদের জন্য উপযুক্ত বলে বিবেচিত। প্রিয় শিক্ষার্থী, এখন দেখি আমরা যে পেশাদারি এবং সেবামূলক। পেশাদারি এবং সেবামূলক মানে কি, যে আমরা একটা ছবি কিন্তু দেখিয়েছিলাম, যে একজন মানুষ আরেকজন মানুষের চুল কেটে দিচ্ছে, তার মানে কি সেবা দিচ্ছে, সে কিন্তু সেবা দিচ্ছে। তাহলে যারা এই বিভিন্ন ধরনের পেশাদারি ব্যবসায়ের সাথে জড়িত, বা বিভিন্ন ধরনের সেবামূলক ব্যবসায়ের সাথে যারা জড়িত, তারা কিন্তু এক মালিকানা ব্যবসা গঠন করতে পারে। যেমন দেখো, যে ক্ষুদ্রায়তন এর পেশাদারি ব্যবসা, যেমন ডাক্তারি হতে পারে, ওকালতি হতে পারে, এছাড়াও বিভিন্ন ধরনের বিক্রয়ধর্মী সেবা বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান আছে, যেমন সেলুন আছে, লন্ড্রি আছে, এগুলো এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে গঠিত এবং পরিচালিত হতে পারে। অর্থাৎ যারা বিভিন্ন ধরনের পেশাদারি এবং সেবামূলক ব্যবসা করতে চায়, তাদের জন্য এক মালিকানা ব্যবসা উপযুক্ত বলে বিবেচিত। তারপরে আমরা দেখি যে ৬ নাম্বার, পরিবর্তনশীল চাহিদার জন্য। পরিবর্তনশীল চাহিদা। আচ্ছা, পরিবর্তনশীল চাহিদা বলতে আমরা কি বুঝি, যে যে কোনো ব্যবসা, যে কোনো মানুষ যে কোনো ব্যবসা সহজে এক ব্যবসা থেকে সে আরেক ব্যবসায় যেতে চায়। অর্থাৎ আজকে আমি একটা ব্যবসা করছি, ধরে নেই আজকে আমার একটা হোটেল আছে, আমি চাচ্ছি হোটেলের ব্যবসা আমি করব না, আমি অন্য কোনো ব্যবসা করব, বড় আকারে একটা কি আছে ডিপার্টমেন্টাল স্টোর দিয়ে বসবো। তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য এই ব্যবসা পরিবর্তনটা আমার জন্য এক মালিকানা ব্যবসা হলে সবচেয়ে উপযুক্ত বলে বিবেচিত হতে পারে, যে আমি যে কোনো সময় এই ব্যবসাটাকে মুভমেন্ট, অন্য ব্যবসায় মুভমেন্ট যাতে করতে পারি, সেজন্য আমার এক মালিকানা ব্যবসা হলেই করতে পারবো। তারপরে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি যে আমরা বলছি যে এই ব্যবসাগুলো আমরা বলছি, আবার দেখো যে এখানে যে কটা ব্যবসা দেখিয়েছি, যে স্বল্প মজুরি ব্যবসা, মুদির দোকান, তরি তরকারির দোকান, সীমিত চাহিদার ব্যবসার ক্ষেত্রে আমরা কি বলছিলাম। এখন আমি আবার বিস্তারিত দেখাচ্ছি। দেখো, হোটেল, রেস্টুরেন্ট ৩ নাম্বার ছিল আমার, খুচরা মুদির দোকান, মনিহারি, তারপর পচনশীল ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের ছিল হলো ডিম, দুধ, শাক, সবজি ইত্যাদি, এবং তারপরে যেটা ছিল পেশাদারি ব্যবসায়ের ক্ষেত্রে ছিল যে ডাক্তারি, ওকালতি, সেলুন, লন্ড্রি ইত্যাদি, এবং পাশাপাশি ৬ নাম্বার যে পয়েন্টটি ছিল আমাদের পরিবর্তনশীল ব্যবসায়ের ক্ষেত্রে, যে পেশাদারি পোশাক, ফার্নিচার, অলংকার, এগুলো যে কোনো ব্যবসা আমরা সহজে পরিবর্তন করতে পারি। এখন আমরা দেখি যে ৭ নাম্বার ব্যক্তিগত
তত্ত্বাবধান। ব্যক্তিগত তত্ত্বাবধানের সাথে আমাদের কি কি বিষয়গুলো জড়িত, যেমন দেখো যে নিজে তদারকি করা। ৮ নাম্বার ব্যক্তিগত তত্ত্বাবধান মানে কি, আমি যে ব্যবসা নিজে তদারকি করতে চাই, অর্থাৎ যারা নিজেই নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে চায় তাদের জন্য এক মালিকানা ব্যবসা উপযুক্ত হতে পারে, সেটা হচ্ছে যে ব্যক্তিগত তত্ত্বাবধানের ক্ষেত্রে। তারপর ৯ নাম্বার হচ্ছে কম ঝুঁকি সম্পন্ন ব্যবসা। কম ঝুঁকি সম্পন্ন ব্যবসায়ের ক্ষেত্রে যেমন দেখো যে ধান, চাল, গম, আটা, ময়দা এই ধরনের ব্যবসা যারা করতে চায় তাদের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণটা কিন্তু সাধারণত কম হয়, অর্থাৎ কম ঝুঁকির ব্যবসা যারা গঠন করতে চায় তাদের জন্য এক মালিকানা ব্যবসা উপযুক্ত বলে বিবেচিত। তারপরে দেখো ৯ নাম্বার ব্যক্তিগত নৈপুণ্য। ব্যক্তিগত নৈপুণ্য মানে কি, আমি যে ব্যবসাটা করছি, যে কাজটা করছি সেটাতে যাতে আমার ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ থাকে, যেমন চিত্রকর্ম, স্বর্ণকার, মৃৎশিল্প ইত্যাদি। এরা কি করে, সবগুলো হাতের কাজ, কিন্তু এরা স্ব ক্ষেত্রে কি হচ্ছে নিজেদের ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পায়, আর এই ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত বলে বিবেচিত। তারপরে দেখো ১০ নাম্বার হচ্ছে যে ভ্রাম্যমাণ ব্যবসায়ের ক্ষেত্রে। ভ্রাম্যমাণ ব্যবসা মানে কি, যারা বিভিন্ন ধরনের পণ্য কি হচ্ছে হকারি করে বা ফেরি করে মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে বিক্রয় করে। আমরা দেখো যে রংপুর শহরের কথাই তোমরা চিন্তা করো, যে সকালবেলা উঠে তুমি কি চাও, মুরগিওয়ালা মুরগি মুরগি করে চিল্লাচ্ছে, তারপর সবজিওয়ালা সবজি বলে চিল্লাচ্ছে, যা অর্থাৎ তুমি যা চাও সবকিছুই কিন্তু কি হচ্ছে এই ফেরিওয়ালারা তোমার দৌড় গোড়ায় পৌঁছে দিতে পারছে। এরা কারা, এরা এক মালিকানা ব্যবসায়ী। তারপর হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। দ্রুত সিদ্ধান্ত মানে কি, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোনো ধরনের সিদ্ধান্ত দ্রুত নিতে চাই, সেক্ষেত্রে আমাকে এক মালিকানা ব্যবসা আমার জন্য উপযুক্ত বলে চিহ্নিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন হচ্ছে প্রকাশনা ও ক্ষুদ্র কুটির শিল্প। প্রকাশনা এবং ক্ষুদ্র কুটির শিল্প বলতে আমরা কি বুঝি, যে যারা বিভিন্ন ধরনের প্রকাশনার সাথে জড়িত, যেমন বিভিন্ন ধরনের ম্যাগাজিন হতে পারে, পত্রিকা হতে পারে। আবার ক্ষুদ্র কুটির শিল্প মানে কি, যারা বিভিন্ন ধরনের গ্রাম অঞ্চলে যারা বিভিন্ন ধরনের কি আছে বাঁশ, বেত, কাঠ ইত্যাদি দিয়ে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে, তাদের জন্য এক মালিকানা ব্যবসায় উত্তম বলে বিবেচিত হয়ে থাকে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যদি দেখি যে আমাদের দেশে দেখো যে প্রকাশনা ও ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে বই, সংবাদপত্র, সাময়িকী, হাতের তৈরি দ্রব্য সামগ্রী এই জাতীয় ব্যবসায়ের সাথে যারা জড়িত হতে চায় তাদের জন্য এক মালিকানা ব্যবসা উপযুক্ত বলে বিবেচিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা এই যে ১২টা পয়েন্টের কথা বলছি, এই ১২টা পয়েন্টের উপর নির্ভর করবে কিন্তু এক মালিকানা ব্যবসায় সে কি কোন জায়গাটায় সে কোন জায়গাটায় তার এক মালিকানা ব্যবসা উপযুক্ত বলে বিবেচিত হয়, অর্থাৎ তার কাজের ধরনটাই বলে দিবে যে তার এই কাজটা এই কাজের জন্য এই এক মালিকানা ব্যবসাটাই উপযুক্ত। প্রিয় শিক্ষার্থী, দেখো বর্তমান বৃহত্তম ব্যবসার পরিমণ্ডলে প্রাচীন ধরনের ব্যবসায় সংগঠন অর্থাৎ এক মালিকানা ব্যবসা পূর্বের মতোই সকল দেশেই অত্যন্ত জনপ্রিয়, কিন্তু সকল দেশে পৃথিবীর আজ পর্যন্ত এক মালিকানা ব্যবসাকে কোনো ব্যবসায়ী অতিক্রম করতে পারেনি। এরূপ ব্যবসায় এমন কিছু বিশেষ লক্ষণীয় যেখানে কোনো দিনই অন্য কোনো ব্যবসা এর সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে পারবে না, লিপ্ত হতে পারবে না। এখন আবার দেখো যে এই কোশ্চেনটা থেকেই কিন্তু আবার আমরা কি করতে পারি, যে বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ কি। দেখো এখানেই কিন্তু আবার এই কারণগুলো কিন্তু আবার আমরা যাব, দেখো আমি আবার যাচ্ছি যে সবগুলো কারণ দেখো, যে অন্য কোনো ব্যবসায় বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় কেন টিকে আছে, যেটা স্বল্প পুঁজির ব্যবসা। এটা আবার দেখো ২ নম্বর সীমিত চাহিদার পণ্য, খুচরা পণ্য, পচনশীল পণ্য, পেশাদারি পণ্য। তাহলে এই যে সবগুলো ব্যক্তিগত তত্ত্বাবধান বলি, সবগুলো জায়গায় আমরা কি করতে পারি, যে এই কাজগুলো যারা করছে তাদের কারণে কিন্তু বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসা কি আছে, টিকে আছে এবং ভবিষ্যতে কিন্তু টিকে থাকবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন দেখি যে তীব্র প্রতিযোগিতাপূর্ণ বিশ্বজোড়া বাজারে বৃহদায়তন ব্যবসা সংগঠনের পাশাপাশি
প্রাচীন ধরনের ক্ষুদ্র এক মালিকানা ব্যবসা সফলতার সাথে টিকে আছে, ভবিষ্যতে কিন্তু টিকে থাকবে। কেন থাকবে? যে আমরা বলছিলাম প্রথমে যে উৎপাদনকারী উৎপাদন হয় কোথায় হয়? বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন হয়, বা বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠান যে সকল পণ্য উৎপাদন করে সেই উৎপাদিত পণ্যগুলো কিন্তু বিক্রয়ের জন্য এক ধরনের ব্যবসায়ীর প্রয়োজন আছে। এই এক ধরনের ব্যবসায়ী হচ্ছে কিন্তু মূলত এক মালিকানা ব্যবসা। এই এক মালিকানা ব্যবসা ছাড়া তাদের পণ্য বাজারে বিক্রয় করা বা চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেওয়া কিন্তু সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা যে এক মালিকানা ব্যবসায়ের যে উপযুক্ত ক্ষেত্রসমূহ বা বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি কেন টিকে আছে, এটা যদি আমরা এই পয়েন্টগুলো যদি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি, বা তোমরা যদি ভালো করে বিশ্লেষণ করতে পারো, অর্থাৎ আমি যা বলেছি তার থেকে তোমরা যদি বইয়ের সাথে মিলিয়ে যদি তোমরা নিজেরাই পড়ে নাও, তাহলে আমার বিশ্বাস তোমরা ভালো কিছু এখান থেকে পেয়ে যাবে। আর এই পাওয়াটা নির্ভর করবে তোমার একান্ত নিজস্ব স্বকীয়তার উপর, অর্থাৎ তুমি তোমার লিসন তুমি কতটুকু ভালোভাবে পড়বে সেটা নিতান্তই তোমার স্বকীয়তা। আমরা শুধুমাত্র তোমাদেরকে কিন্তু গাইডলাইন দিচ্ছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই জিনিসটা এভাবে পড়লে এই জিনিসটা তুমি সহজে বুঝতে পারবে, বা এই বিষয়গুলো এভাবে এভাবে হতে পারে। তাহলে এখন তোমাকে নিজ দায়িত্বে তোমাকে কিন্তু বাড়িতে পড়তে হবে, কারণ শুধুমাত্র এই যে তুমি ক্লাসটা দেখলা শুনলা তার থেকে কিন্তু হবে না। তোমাকে নিজের পড়া নিজেকেই নিজের মতো করে আবার এখান থেকেই শোনার পর তারপর এটা কয়েকবার ভালো করে শুনে নাও এবং বইয়ের সাথে মিলিয়ে নাও, দেখবে যে তোমরা সহজে এটা এই পয়েন্ট যে 12টি পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো তুমি নিজেই আরো সুন্দর করে বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আগামী ক্লাস অর্থাৎ আগামী ক্লাস কি হবে, কি পড়ানো হবে সেটি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে অংশীদারি ব্যবসা, অর্থাৎ চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে তোমার যে তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসায় যে কয়েকটি বিষয় নিয়ে আমরা ক্লাসগুলো করেছি সেগুলো তোমরা আশা করছি আবার ভালো করে একটু দেখে নিবে এবং নিজেরা পড়ে নিবে, এবং আগামী ক্লাসে অংশীদারি ব্যবসা ধারণা এটা নিয়ে আলোচনা হবে, অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।